হাতে সময় কম, ভাবছেন কোথায় যাবেন? তাহলে চলুন রাত 10:30 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়ি সেই জায়গায় যার বিশ্বজোড়া সুখ্যাতি এখানকার আমের জন্যে। এমন এক জায়গা যার কোনায় কোনায় ছড়িয়ে আছে ফেলে আসা শতাব্দীর অগণিত নিদর্শন। আমার 2 সিরিজের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব আমার মালদা ভ্রমণের অভিজ্ঞতা। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সব থাকছে এই সিরিজে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন 8টা বাজে, 10:30টায় ট্রেন। তো ভাবতেই খুব এক্সাইটিং লাগছে যে এতদিন বাদে আবার ট্রেনে করে যাব, রাত্রিবেলা জার্নি করব। ট্রেনে জার্নিটা সবসময়ই আমার কাছে খুব স্পেশাল, মানে আর কি একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো আমি এসিতে টিকিট পাইনি, স্লিপার ক্লাসে যাচ্ছি। বাট স্লিপার ক্লাসে যাওয়ার জন্য আমার এক্সাইটমেন্টটা যেন আরও বেশি। ট্রেনে ওঠার আগে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, ডিনারটা করে নিয়ে তারপরে ট্রেনে উঠবো। তো এখনো 1.5 ঘন্টা মতো আছে, হাতে টাইম প্রচুর। তো চারদিকে জন অরণ্য, মোটামুটি জন অরণ্যের মধ্যে দিয়ে হাঁটছি, ভালো লাগছে। এতদিন বাদে শিয়ালদা স্টেশনে এসে রাত্রিবেলা ট্রেনে করে যাব। শিয়ালদা বালুরঘাটে করে যাব, রাত্রি 10:30টায় শিয়ালদা থেকে ছাড়ে, আর মালদা টাউন পৌঁছয় ভোর 5:30টার সময়। শিয়ালদা থেকে মালদা টাউন 9টা স্টেশন, 5:30টায় পৌঁছে যাব। যদি একটু লেট করে ভালোই হয়, কারণ হাতে টাইম পেয়ে যাব। ভোর হয়ে যাবে, চেক ইন আমার 9টার সময়। আমি হোটেলে গিয়ে আপনাদের দেখাবো আমি কোথায় আছি। স্টেশন থেকে আমার হোটেলের দূরত্ব 3.5 কিলোমিটার। টোটো করে ওখান থেকে চলে যাওয়া যাবে। ডিনার কমপ্লিট, এবার যাচ্ছি একদম শিয়ালদা স্টেশনে, সামনেই আছি। এবার গিয়ে ট্রেন ধরবো। এখন 9:45 বাজে, আর 15 মিনিটের মধ্যে ট্রেন দিয়ে দেবে, কারণ 10:30টায় ট্রেন। এই যে ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমার কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি। জল কেনা কমপ্লিট, এবার একদম ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে যাওয়া যাক, সেটেল হয়ে যেতে হবে। কতদিন বাদে ট্রেনে চড়ছি, একটা আলাদাই অভিজ্ঞতা। এই যে আর মাত্র 2 মিনিট বাকি, দেখি টাইমে ছাড়ে কি না। 10:30, এখনও ছাড়েনি, দেখি টাইমে ছাড়ে কি না। এই যে হ্যাঁ, একদম 10:30-এই ছেড়ে দিয়েছে। আলটিমেটলি মালদা টাউনে নেমে গেছি। এই জাস্ট 1 মিনিট আগে পৌঁছলাম। 5:30-এ টাইম, 5:29-এই পৌঁছে গেছে। কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম কলকাতায় তো গরম পড়েই গেছে, এখানেও খুব একটা ঠান্ডা থাকবে না। গরম জামা মানে সেরকম সোয়েটার বা জ্যাকেট কিছুই আনিনি, এই যেটা পরে আছি একটা পাতলা জ্যাকেট। কিন্তু এখানে বেশ ঠান্ডা। এখানে 14 দেখাচ্ছে। আমি বাইরে গিয়ে চা খাবো, কারণ হোটেলে চেক ইন 9টার সময়, এখন অনেক টাইম আছে। এখানে হোটেল গীতাঞ্জলিতে আমি বুক করেছি, আগোডা থ্রু দিয়েই বুক করে নিয়েছি আগে থেকে। নেতাজি মোড় বলে একটা জায়গা, 3.5 কিলোমিটার দূরে, সেখানে যেতে হবে। টোটো এখান থেকে 30 টাকা 40 টাকা নেয়, হোটেল থেকে বললো। স্টেশন থেকে টোটো করে হোটেলে চলে এসেছি। এই হোটেলের সামনে 9টার সময় যদিও চেক ইন আছে। এই যে নেতাজি মোড়ের কাছে গীতাঞ্জলি হোটেল, বুকিং আছে দাদা। হ্যাঁ, হোটেল গীতাঞ্জলিতে। লিফটে করে এখন ওপরে যাচ্ছি। রুম দিয়ে দিয়েছে 9টার সময়। এখানে চেক ইন টাইম, কিন্তু আর্লি চেক ইন করে নিতে পেরেছি। এনারা আসার পরে আর্লি চেক ইনের ব্যবস্থা করে দিয়েছেন, কোনো অসুবিধে হয়নি। ঘরটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। সিঙ্গেল এসি ডিলাক্স রুম, বেশ বড় ঘরটা। এখানে টিভি, চা কফির বন্দোবস্ত আছে। সকালবেলা এসে আপনারা চা বানিয়ে খেয়ে নিতে পারেন। একটা জলের বোতলও দিয়ে গেলেন। খাটটাও বেশ বড়, এসি। এদিকে আপনার একটা ওয়ার্ড্রব আছে। ওয়াশরুমটাও বেশ বড়। ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে গিজার, শাওয়ার। রথবাড়ি এখানকার খুব ইম্পর্টেন্ট জায়গা, তার কাছে হোটেল গীতাঞ্জলি, নেতাজি মোড়। আমি এই রুমটার জন্য পে করছি 1100 টাকা পার নাইট। ব্রেকফাস্ট করে চা খেয়ে এখন একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। 9টা নাগাদ বেরোবো গৌড়ের জন্য। ভাবলাম বেরোবার আগে এই জায়গাটার ব্যাপারে কয়েকটা কথা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শেয়ার করে নিই। অ্যাকচুয়ালি গল্প বলতে পারেন। এই জায়গাটা
কালচারালি কিন্তু অত্যন্ত অদ্ভুত, অত্যন্ত ইউনিক। এখানে এতগুলো সাম্রাজ্য ছিল, এতগুলো রাজারা রাজত্ব করেছেন, শশাঙ্কের রাজধানী ছিল, পাল, সেন, গুপ্ত, মৌর্য, কখনো বাংলার সুলতান, কখনো দিল্লির সুলতান, বহু কালচার দেখেছে এই জায়গাটা। 1352 সালে বাংলার রাস আসে হচ্ছে বাংলার সুলতানদের হাতে। এখানে বাংলার সুলতানি সাম্রাজ্য স্থাপন করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। উনি ওনার রাজধানী নিয়ে চলে যান পান্ডুয়াতে। এরপরে আবার চেঞ্জ হয় 1450 সালে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহর টাইমে। পান্ডুয়া থেকে আবার রাজধানী চলে আসে গৌড়ে। এরপরে 1576 সালে সম্রাট আকবরের সময় ব্যাটল অফ রাজমহলের যুদ্ধে বাংলার সুলতানদের পরাজয় ঘটে এবং আবার শাসন চলে যায় দিল্লি সুলতানদের হাতে। খুব ইম্পর্টেন্ট সেই টাইমে একটা রোল প্লে করেছিল গৌড়। গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম গৌড়ের উদ্দেশ্যে। সারাদিনের জন্য গাড়ির খরচ পড়েছিল 2000 টাকা। আপনারা গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে চেক করে নিতে পারেন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন লুকোচুরি গেট বা লুকোচুরি প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটা তৈরি করেছিলেন শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজা। উনি বাংলার সুবেদারও ছিলেন 1655 সালে। লুকোচুরি নামটা কেন? কারণ মনে করা হয় যে উনি ওনার রানীদের সাথে এখানে লুকোচুরি খেলতেন, তো সেই থেকে নামটা আর কি লুকোচুরি গেট। এর ওপরে আপনার নাক্কারখানা মানে ঢোল পেটানোর জায়গা, আর দুদিকে আপনার প্রহরীদের থাকার জায়গা প্লাস বিশ্রাম কক্ষ আছে। হাইট হচ্ছে 65 ফুট আর চওড়ায় হচ্ছে 42.3 ফুট। লুকোচুরি প্রবেশপথের পাশেই রয়েছে গৌড়ের বিখ্যাত নিদর্শন কদম রসুল মসজিদ। কদম কথার অর্থ হলো পা, আর রসুল কথার অর্থ হলো হজরত মোহাম্মদ। এই মসজিদটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ, সম্ভবত 1530 সালে। এইখানে কোষ্টি পাথরের বেদির ওপর প্রত্যক্ষ করে নিতে পারেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদের পায়ের ছাপ। ভিতরেই রয়েছে আওরঙ্গজেবের জেনারেল ও দিলওয়ার খানের পুত্র ফতে খানের সমাধি। বলা হয় এই ফতে খানকে পাঠানো হয়েছিল শাহ সুজা ঘনিষ্ঠ ধর্মগুরু শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত এই জায়গাতেই রক্তবমি করে মারা গিয়েছিলেন ফতে খান। ইসলামিক স্থাপত্যের মাঝখানে বাংলার দোচালা শৈলীতে বানানো এই সমাধিটি আপনাকে অবাক করবেই। ঘুরতে ঘুরতে এখানেই দেখা হয়ে গেল আমার এক ঝাঁক খুদে সাবস্ক্রাইবারদের সাথে। কদম রসুল মসজিদ থেকে পায়ে হেঁটে পৌঁছে যান চিকা মসজিদে। চামচিকের অতিরিক্ত উপদ্রবের জন্য এই মসজিদটি চামকান মসজিদ নামেও পরিচিত। সিঙ্গল ডোম বা একক গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি তৈরি করেছিলেন সম্ভবত সুলতান ইউসুফ শাহ। মনে করা হয় এটি ছিল একটি সমাধিক্ষেত্র। এও কথিত আছে সম্রাট হুসেন শাহ এটিকে ব্যবহার করতেন রাষ্ট্রবন্দীদের কারাগার হিসাবে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গুমটি দরজা। এটা চিকা মসজিদের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই দরজাটা ছিল গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশদ্বার। এটা তৈরি হয়েছিল 1512 সালে, তৈরি করেছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ। এর গায়ে আপনারা টেরাকোটার কাজ দেখতে পারবেন, এছাড়াও আর কি পাথরের ওপরে রং বেরঙের কাজ এখানে দেখতে পাওয়া যায়। আর বলা হয় যে এই গেটটা তৈরি করার সময় সত্যিকারের গোল্ড ইউজ করা হয়েছিল, সত্যিকারের সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। এখনও অবশিষ্ট আছে কাজগুলো, তো আপনারা অতি অবশ্যই যখন গৌড় ভিজিট করবেন এটা আপনারা অতি অবশ্যই দেখে যাবেন।
মালদা মানেই আম, আর আমি দেখুন এখন আম বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, চারদিকে শুধু আম গাছ আর পুরো নিস্তব্ধ জায়গাটা। মালদায় বিভিন্ন ধরনের আম হয়, আমরা সবাই জানি, ফজলি আম এখানকার পৃথিবী বিখ্যাত। এছাড়াও ল্যাংড়া, হিমসাগর এই ধরনের আম এখানে পাওয়া যায়, এবং বহু যুগ ধরে মুঘল বলুন, ব্রিটিশের বলুন, তখন থেকে এই জায়গাটার বিশ্বজোড়া সুখ্যাতি এই আমের জন্য। এই যে জায়গাগুলোর ওপর দিয়ে হাঁটছি, দুদিকে আম বাগান, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি চুপচাপ, নির্জন, শান্ত। কিন্তু একটা জিনিস বলে রাখি, মালদা জেলায় বহু জায়গায় আর্কিওলজিক্যাল সার্ভের কাজ চলছে, মানে খনন কার্য এখনও চলছে। এই আমবাগানগুলোর নিচে কি আছে এখনও ম্যাক্সিমাম জিনিসই আমরা জানি না, জানতে এখনও অনেক বাকি। কাজ চলছে এবং আমরা ভবিষ্যতে ডেফিনেটলি জানতে পারবো যে এই মাটির নিচে আর কি কি আছে। ওপরে আমরা আমবাগান দেখতে পাচ্ছি, আম গাছ দেখতে পাচ্ছি, নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। আর সেই রকমই আরেকটা ইতিহাসের সামনে আপনাদেরকে নিয়ে চলে এলাম। অজানা ইতিহাসের সন্ধানে এবার পৌঁছে গেলাম মালদার আরও এক আকর্ষণ বল্লালবাটিতে। চিকা মসজিদ থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত আমবাগানে ঘেরা এই জায়গাটির ইতিহাস আজও অজানা। তবে মনে করা হয় ইটের তৈরি এই ধ্বংসাবশেষটি আসলে সেন রাজবংশের রাজা বল্লাল সেনের রাজবাড়ির একটি অংশ। তবে এই নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ মনে করেন এই ধ্বংসাবশেষটি আসলে একটি বুদ্ধিস্ট মনেস্ট্রির অংশবিশেষ। তবে খনন কার্য এখনও চলছে, তাই উত্তরের অপেক্ষায় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। বল্লালবাটি থেকে সামনে তাকালেই আপনার চোখে পড়ে যাবে পোড়া ইটের তৈরি সুবিশাল 22 গজি দেওয়াল। গৌড় দুর্গের সুরক্ষার জন্যে এই সুবিশাল 42 ফিট লম্বা দেওয়ালটি তৈরি করেছিলেন সম্ভবত সুলতান নাসিরুদ্দিন শাহ 1500 শতকে। মনে করা হয় এই দেওয়ালের ওপর থেকেই অশ্বারোহী প্রহরীরা পাহারা দিতেন গৌড় দুর্গকে। এই যে জায়গাটায় এসছি এটার নাম জাহাজ ঘাট। বলা হয় আগে এই পিছন দিয়ে গঙ্গা বইতো, তারপর গঙ্গা নিজের গতিপথ চেঞ্জ করে অনেক দূরে চলে যায়, যে জন্য এই সামনে আর কি রাজবাড়িটাও আছে। তো এখন গঙ্গা গতিপথ চেঞ্জ করে কমপ্লিটলি অন্য দিকে চলে গেছে, কিন্তু আগে, বহু আগে এইখান দিয়েই আর কি গঙ্গা নদী বইতো। মানে আগে যে রাজবাড়ি ছিল, যে রাজবাড়িতে ব্যবসা বাণিজ্য হতো, জাহাজ এখানে এসে লাগতো, এখান থেকে মাল নামতো, হ্যাঁ, আবার এখান থেকে যেত। এখানে এর জন্য এখানে শিকল ছিল মোটা মোটা, জাহাজগুলোকে বেঁধে রাখার জন্য। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে চলে এসেছি, এই যে আমার পিছনে এখানে বর্ডার আর কি। তো আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। উল্টো দিকে বাংলাদেশ আর আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। ওইদিকে বিএসএফের চেকপোস্ট আছে, আর এইখানে এইরকম একটা বড় পাঁচিল, আপনাদের যে 22 গজির দরওয়াজাটা দেখিয়েছি ওই রকম একটা পাঁচিল। এই সিঁড়ি দিয়ে যেতে হবে, এই সিঁড়ি দিয়ে গিয়ে ওপর থেকে বাংলাদেশ দেখতে পাওয়া যাবে। আমার পিছনে এখন আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন, যেখানে কাজ হচ্ছে সেটা ইন্ডিয়া, আর গেটের এদিকটা বাংলাদেশ। এই জায়গাটা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটা নোম্যান্স ল্যান্ড। আর তার ঠিক ওই দিকে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে আপনারা ইন্ডিয়া থ্যাংক ইউ ভিজিট এগেনের পিছনে যে আপনারা বোর্ডটা দেখছেন, ওটা বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে, এবং উল্টো দিকটা আপনার বাংলাদেশ। আমি জাস্ট বর্ডারে দাঁড়িয়ে আছি। বর্ডার থেকে ফেরার সময় ঢুকে পড়লাম মহদীপুর গ্রামের একদম কাছে অবস্থিত হুসেন শাহী সময়ের আরও এক নিদর্শনে। 12টি গম্বুজ বিশিষ্ট আয়তক্ষেত্রাকার এই গুনমান মসজিদের নির্মাণকাল নিয়ে এখনো সংশয় আছে। তবে মনে করা হয় সম্ভবত এই মসজিদটি তৈরি করেছিলেন ইলিয়াস শাহী রাজবংশের শেষ শাসক সুলতান জালাউদ্দিন ফাতে শাহ। সম্ভবত সালটা ছিল 1484। ইসলামিক শিল্পশৈলীর পাশাপাশি এখানকার টেরাকোটার কাজও দেখার মতন। এখানে গুনমান মসজিদে এসেছিলাম, দাদার সাথে গল্প করলাম, খুব ভালো লাগলো। আমি প্রথম দিনেই গৌড়ের প্রতিটি লোকেশন কভার করে নিলেও ভিডিওটির ডিউরেশন কম রাখার উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করে নেব আমার মালদা ট্রিপের অভিজ্ঞতা 2টি পর্বে। এখন সন্ধে 7টা বাজে। তো গৌড় ঘুরে ফিরে আসার পরে আর কি প্রচণ্ড ডেড টায়ার্ড ছিলাম, আপনাদের সাথে আর কথা বলা হয়নি। ফিরে আসার পরে আমি এখান থেকেই আর কি এনাদের ইনহাউস যে রেস্টুরেন্টটা আছে ভোজনশালা বলে, হোটেল গীতাঞ্জলি, ওখান থেকেই খাবার খেয়ে নিয়েছিলাম। এত টায়ার্ড ছিলাম যে আপনাদেরকে দেখাতেও পারিনি। ভাবলাম একটু হেঁটে আসি, একটু ইভিনিং ওয়াক করে আসি মালদার রাস্তা দিয়ে। আমার মালদা সিরিজের
প্রথম ভিডিও শেষ এখানেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তবে খুব শিগগিরই ফিরছি দ্বিতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব মালদার গৌড় আর পান্ডুয়ার বাকি ট্যুরিস্ট স্পটগুলো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।